আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৫ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, "একা কি করছো? আমাকে ছাড়া?" পিছনে ফিরে দেখে অবাক হয়ে গেলাম। এই সময় এখানে ওকে আশা করিনি। কিছু বলতে যাব, তার আগে সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, "তুমি এখানে একা দাঁড়িয়ে আছো?" এই বলে ঘাড়ে কিস করতে থাকে। আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, "তাও আবার আমাকে ছাড়া? এটা কিন্তু ঠিক হয়নি। আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমি যেন নড়চড় করার শক্তি হারিয়ে ফেলেছি। আমাকে যে জড়িয়ে ধরে আছে সে আর কেউ না, সে হলো মিমি। সত্যি বলতে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তারপরও নিজেকে স্বাভাবিক করে মিমিকে উদ্দেশ্য করে বলি, "মিম, এটা কি করছো তুমি? ছাড়ো আমাকে।" এক প্রকার নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলি, "মিম, দেখো এসব ঠিক না। এমনিতেও তোমার সাথে কিছু কথা আছে। তোমার সময় যদি হয় তাহলে বলতে পারি।" মিমি খুশি মনে বলে, "সময় থাকবে না কেন? তোমার জন্য, তোমার কথা শোনার জন্য আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি। তবে আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা চলো কোথাও গিয়ে বসি।" আমি বললাম, "ঠিক আছে চলো।" এদিকে আমাদের দুজনকে অন্য একজন দেখে যাচ্ছে, তবে আমাদের কথোপকথন শুনতে পাচ্ছে না। সে হলো সামিয়া। একটু আগে যা হয়ে গেছে সেটা ও নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। এক মুহূর্তের মধ্যে মন ভেঙে খান খান হয়ে গেছে। সেও আমাদের পিছা করে, এর শেষ দেখে ছাড়বে বলে। এরপর মিমিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে গিয়ে মিমিকে বললাম, "মিমি, তোমাকে যে কথা বলবো তারপরে যেন কোনো উল্টাপাল্টা কিছু করে বসো না, আর আমাকে ভুল বোঝো না।" মিমি বলে, "কি এমন কথা বলো? না বলে তার আগেই এমন বলছো?" আমি বললাম, "তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো, আমি পরে বলছি।" মিমি বলে, "আসলে নীল, আমি ভনিতা পছন্দ করি না। সোজাসুজি বলে দেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নীল। আমাকে ফিরিয়ে দিও না।" আমি কি বলবো, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। করতে চাইলাম কি আর হয়ে গেল কি। আমি বললাম, "এটা সম্ভব নয়।" মিমি নরম সুরে বলে, "কেন?" আমি বললাম, "দেখো মিমি, তোমার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস হয়নি। তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি। আর বাজে কথাগুলো বলার কারণ হলো, তোমাদের সামিয়া ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছ থেকে দূরে আছি। তবে ভালোবাসাটা একই আছে। তাকে রাগানোর জন্য তোমার সাথে এমন করেছি। সত্যি বলতে জানো কি, তুমি যথেষ্ট সুন্দর। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো থাকার জায়গা, সব অন্যজনের।" আর পারলে আমার কথা শেষ হতে না হতেই কোথা থেকে সামিয়া এসে সজোরে মিমির গালে দুটো থাপ্পড় মারল। মিমি তাল সামালতে না পেরে পড়ে গেল। সামিয়া মিমিকে তুলে বলছে, "তোকে না কতবার বলেছি নীলের সঙ্গে কথা বলবি না, তারপরেও তুই শুনিসনি।" বলেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দিলাম। বেশ জোরে মারার জন্য সামিয়ার ঠোঁটের কিছু অংশ কেটে গেছে। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তোবা কখনো ভাবতেই পারিনি তাকে আমি মারব। আমি রাগের সাথে বললাম, "তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। তোর মতো অবিশ্বাসীর মায়ায় আর নিজেকে জড়াতে চাই না। তারপরও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? যা চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি চোখের সামনে।" সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেছে। এখানে তো মিমির কোনো দোষ নেই। আমি মিমিকে এখানে নিয়ে এসেছি। আমি মিমিকে বললাম, "সরি মিমি, আমার জন্য তোমাকে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হলো। আমাকে মাফ করে দিও।" মিমি বলে, "আরে সমস্যা নেই। যে কোনো মেয়েই ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সহ করতে পারে না। তুমি হয়তো আমার ভাগ্যে নেই। আমরা বন্ধু হয়ে থাকতে পারি তো নাকি? আচ্ছা, তোমাদের সম্পর্কটা কতদিনের?" আমি বললাম, "হ্যাঁ, বন্ধু হতে পারি। আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও? তাহলে শোনো।" এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলি। আমার কথা শুনে মিমি কান্না করতে করতে বলে, "এত কিছু হয়ে গেছে তোমার উপরে?" আমি বললাম, "হ্যাঁ, হয়ে গেছে। তবে কথা দাও, এসব কথা আর মিমের সাথে আমার রিলেশনের কথা কাউকে বলবে না।" মিমি বলে, "ঠিক আছে। তবে নীল, ম্যাম তোমাকে সত্যিই ভালোবাসে। আর কষ্ট দিও না।" আমি বললাম, "হুম, জানি। তবে আরেকটু দেব।" মিমি বলে, "এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায়।" আমি বললাম, "আরে না, আচ্ছা রুমে যাওয়া যাক নাকি?" মিমি বলে, "হুম, চলো।" এরপর রুমে এসে দেখি ইকবাল শুয়ে ফোন দেখছে। আমি সোফায় বসে নেহার কাছে ফোন দিয়ে মিমের কথা জানলাম। একটু পর ডিনার করার জন্য ডেকে গেল। সকলে একসাথে হোটেলের ক্যান্টিনে গিয়ে ডিনার করলাম। ডিনার করে যে যার রুমে আসলাম। দীর্ঘক্ষণ জার্নি করার জন্য শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এই জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই সবাই ঘুমিয়ে পড়ল। তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীদের সাথে। মিম এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু সামিয়া ডিনার করলো না কেন? মনে হয় আমার উপর রাগ করে আসেনি। থাপ্পড়গুলো খুব জোরে লেগেছে। কিন্তু আমি কি করব? আমি চাইনি ওকে থাপ্পড় মারতে। এইসব বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। এত রাতে নেহার ফোন দেখে ঘুম কোথায় যেন উধাও হয়ে গেল। ওদের কারোর কিছু হলো না তো? 1 পাউন্ড টেনশন নিয়ে ফোন রিসিভ করলাম। আমি বললাম, "হ্যালো নেহা, কোনো কিছু হয়েছে নাকি?" নেহা কাঁপা কাঁপা গলায় বলে, "ভাইয়া তুমি তাড়াতাড়ি আমার রুমে আসো।" আমি বললাম, "কেন?"
নেহা বলে, তুমি আসো তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিল। আমি রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে নেহার রুমের কাছে গেলাম। দরজা ধাক্কা দিতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতর গিয়ে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখতেই আমার কলিজাটা কেঁপে উঠল, কারণ সামিয়া বেডের উপর শুয়ে আছে, গায়ের উপর কম্বল থাকা সত্ত্বেও থরথর করে কাঁপছে আর আবোল তাবোল বলছে। সামিয়ার কোল্ড অ্যালার্জি আছে, যার জন্য এখন তার অবস্থা খুবই খারাপ। সামিয়ার এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাজার হলেও সে আমার ভালোবাসা। মুখে তাকে যতই বলি না কেন ভালোবাসি না ভালোবাসি না, কিন্তু অন্তরে তার প্রতি আমার ভালোবাসা একই আছে। তবে তার প্রতি আমার অভিমানটাও এখনও আছে। জানি না এই অভিমানটা শেষ কবে হবে। আমি সামিয়ার বেডের কাছে যেয়ে সামিয়ার কপালে হাত দিয়ে দেখি জ্বরের কারণে সামিয়ার কপাল পুড়ে যাচ্ছে। আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, নেহা ম্যামের এই অবস্থা হলো কি করে? নেহা বলে, আসলে ভাইয়া সন্ধ্যার পর ম্যাম কোথা থেকে দৌড়ে রুমে আসলো। রুমে এসে কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে গেল। একটু পরে দেখি শাওয়ারের শব্দ আসছে। আমি মনে করলাম জার্নি করার জন্য শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তাই শাওয়ার নিচ্ছে। আমিও আর কিছু বললাম না। প্রায় আধা ঘন্টা পর হয়ে যাচ্ছে, তবু বের হয়ে আসছে না। আমি ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি ম্যাম ওয়াশরুমের মেঝেতে বসে থেকে কান্না করছে আর মাথার উপর ঝর্ণা থেকে পানি পড়ছে। আমি বললাম, কি হয়েছে তোমার? ম্যাম বলে, কিছু হয়নি। আমি বললাম, তাহলে এভাবে শাওয়ার ছেড়ে বসে আছো কেন? ম্যাম বলে, আমার কিছু হয়নি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমি আর কিছু না বলে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। একটু পরে ডিনারের জন্য ডাকলাম, কিন্তু সে বলে পরে ডিনার করবে। আমি জেদ করেও তাকে আমার সাথে ডিনার করতে নিয়ে যেতে পারিনি। আমি মিমকে নিয়ে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে দেখি ম্যাম এখনও শাওয়ার নিচ্ছে। আমি আর কোনো কথা না শুনে জোর করে ভিজা কাপড় চেঞ্জ করালাম। তারপর তাকে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি হেরে গেছি নেহা, আমি আমার ভালোবাসার প্রতি হেরে গেছি। তখন আমি বুঝতে পারলাম তোমাদের মাঝে কিছু হয়েছে। নেহার কথা শুনে আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। কি করে পারলাম মেয়েটার সাথে এমন আচরণ করতে? মন চাই বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বলি, পাগলি, তোকে খুব ভালোবাসি রে, কেন তুই বুঝিস না? কিন্তু কোনো এক অজানা শক্তি এসে বাধা দিয়ে বলে, নীল, সেও তো তোকে কম শাস্তি দেয়নি, তুই কি ভুলে গেলি? তখন আমি আর ওর কাছে ফিরে যেতে পারি না। জেগে ওঠে সেই পুরনো ক্ষতগুলো। মনে পড়ে সেই 3 বছর আগের কথাগুলো, যখন সে আমাকে বিনা দোষে চরিত্রহীন উপাধি দিল। কি করে তোমার কাছে আবার ফিরে যাই? নেহার কথায় আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। নেহা বলে, ভাইয়া, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, জানার চেষ্টাও করি না। তবে একটা কথা বলি ভাইয়া, এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। তাই বলি অতীতের সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করো। আমি নেহার কথার উত্তর না দিয়ে বললাম, নেহা, তোর কাছে রুমাল থাকলে নিয়ে আয় তো। আমি ওয়াশরুম থেকে এক জগ পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে সামিয়ার মাথার কাছে বসে রুমাল পানিতে ভিজিয়ে সামিয়ার মাথায় পট্টি দিতে লাগলাম। সামিয়ার জ্বর ক্রমশই বেড়েই চলছে। গায়ের কাঁপুনি বেশি হয়ে যাচ্ছে আর জ্বরের ঘরে ভুলভাল বকছে। আমি আমার রুমে এসে ব্যাগ থেকে জ্বরের ক্যাপসুল নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম। সামিয়া এখনও অবচেতন অবস্থায় আছে। প্রায় 45 মিনিট ধরে জলপট্টি দেওয়ার পরে সামিয়া একটু স্বাভাবিক হলো। এতক্ষণ নেহা আমার পাশেই বসেছিল। আমি নেহাকে বললাম, আপু, তুই মিমকে নিয়ে তোর বেডে শুয়ে পড়। নেহা প্রথমে আপত্তি জানায়, পরে মিমকে নিয়ে শুয়ে পড়ে। আমি সামিয়ার মাথা আমার কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মাথায় জলপট্টি দিচ্ছি। এক্সের সেবা করতে করতে কখন যে রাত শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। ভোরের দিকে জ্বর একটু কমেছে, তাই আমি চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে ইকবাল আর আমি বসে আছি। একটু পরে রিয়াদ আর সাকিব আমাদের রুমে আসলো। সাকিব আর রিয়াদ বসতেই ইকবাল বলতে শুরু করলো, জানিস তোরা, আমাদের নীল ভাই আজকে রাতে ভাবির কাছে ছিল। ইকবালের কথা শুনে সাকিব আর রিয়াদ আমার দিকে মুখ খোলা রেখে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। সাকিব বলে, বলিস কি মামা, এত দূরে এগিয়ে গেছে? ইকবাল বলে, আরে আগে শুনবি তো নাকি? রিয়াদ বলে, বল। ইকবাল বলে, রাত প্রায় 10টা বাজে, আমার ঘুম ভেঙে গেল। পাশের বেডে তাকিয়ে দেখি নীল নেই। মনে করলাম ওয়াশরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর হয়ে যাওয়ার পরেও ওয়াশরুম থেকে বের হচ্ছে না। আমি ওয়াশরুমে ঢুকে দেখি কেউ নেই। গেল কই রে? আমি ভাবলাম হয়তো বাহিরে গেছে। রুম থেকে বের হয়ে এসে দেখি বাহিরেও নেই। ম্যামের রুমে উকি দিয়ে দেখি আমাদের জানের দোস্ত নীল কথা বলছে। তার মানে ভাইয়া ভাবির রুমে গেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে দেখি নীল এখনও আসেনি। একটু পরে রুমে আসলো। আমি ঘুমানোর ভান করে মিটিমিটি চোখে তাকিয়ে বুঝতে পারলাম বন্ধুর শরীর বেশ খারাপ, কারণ সারা রাত হয়তো ম্যাচ খেলেছে। রিয়াদ বলে, এত কিছু হয়ে গেল, তারপরও তুই আমাদেরকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? ছি, ভাবতেও খারাপ লাগছে। আমি বললাম, আরে ভাই, ইকবাল যা বলছে তার কিছু সত্যি কিছু মিথ্যা। আমি রাতে ওইখানে ছিলাম, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে সাকিব বলে, বুঝি বন্ধু বুঝি, আমরা কচি খোকা না। আমি বললাম, কচু বুঝিস তোরা, থাক তোরা, বলে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর সকালে নাস্তা করে ঘুরতে বের হলাম সবাই। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করলাম। দুপুর 2টা বেজে গেছে।
আমরা কেউ হোটেলে ফিরবো না এখন, কারণ আজকের দিনটায় সময় আছে কক্সবাজার ঘোরার। রাতে আমরা রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। তাই একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই লাঞ্চ করে আবার রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিকেলের সেই পরন্ত সূর্যের রোদটুকু এবং সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করার জন্য আমরা সৈকতের কাছে ঘুরছি। আমি, নেহা, মিম, সামিয়া একসাথে ঘুরছি। ওরা তিনজন আমার সামনে সামনে যাচ্ছে আর আমি তাদের পিছে পিছে যাচ্ছি। ফোনটা বেজে উঠল। বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করে জানতে পারলাম জরুরি মিটিংয়ের জন্য আমাকে আজকে রাতেই ঢাকা ফিরতে হবে। ফোন কাটতেই দেখি ওরা তিনজন আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। হঠাৎ মিমি দৌড়ে এসে বলে, নীল দেখো তো, আমার চোখে কি যেন পড়েছে, খুবই ব্যথা করছে, প্লিজ একটু দেখো। বিকেল 3টার রোদ, বেশ কড়া না হলেও রোদে দাঁড়িয়ে থাকা বেশি সুবিধার নয়। তারপরও রোদে দাঁড়িয়ে ওর চোখ দেখা সম্ভব নয়। তাই আমি মিমিকে নিয়ে একটা গাছের নিচে গেলাম। পকেট থেকে একটা টিস্যু পেপার বের করে কিছু অংশ ছিঁড়ে নিলাম। মনে করলাম বালি পড়েছে হয়তো। মিমির চোখের কাছে চোখ নিয়ে গিয়ে ভালো করে দেখি একটি ছোট পোকা পড়েছে। টিস্যু দিয়ে পোকাটা বের করে দেই। মিমি বলে, নীল খুব জ্বালা করছে, একটু ফু দিয়ে দাও না। মিমির কথায় আমি চোখের যখনই ফু দিতে যাব, তখনই কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে নিল। তাকিয়ে দেখি সামিয়া। সামিয়া কোনো কথা না বলেই আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, লুচ্চা, তোর লুচ্চামি কি কখনো শেষ হবে না? তুই চরিত্রহীন ছিলি, এখনও আছিস, তোর মতো চরিত্রহীন। আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক বলেছিস। ভেবেছিলাম সব কিছু ভুলে গিয়ে আবার তোকে আমার বুকে জড়িয়ে নেব, কিন্তু না, তুই সেটা হতে দিলি না। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আমার, তুই তার যোগ্য না। এই বলে রাগে গজগজ করতে করতে চলে গেলাম। এতক্ষণ সবাই আমাদের এই কাহিনী দেখে ভাবছে এদের সম্পর্কটা কি। আমি নেহাকে বলে হোটেলে ফিরে আসলাম। মাথায় রক্ত উঠে গেছে। আমি ভাবলাম হয়তো সামিয়া তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে, কিন্তু না, এটা তার আবেগ। রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। ওইদিকে মিমি বলে, আসলে ম্যাম আপনার ভালোবাসাটা আসল না, আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না। সামিয়া অবাক হয়ে বলে, মানে কি বোঝাতে চাচ্ছ? মিমি বলে, আমি বলতে চাচ্ছি আপনি নীলের যোগ্য নন। নীল আপনাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আপনি নীলের ভালোবাসার মর্যাদা দিলেন না। গতকাল রাতে যখন আপনি আমাকে নীলের সাথে দেখেছিলেন, তখন আমি নীলকে আমার ভালোবাসার কথা বলেছিলাম। আমি তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু নীল আপনাকে ভালোবাসে বলে আমাকে রিজেক্ট করে দেয়। তবে আপনার সাথে এমন করার কারণ হলো সে আপনাকে কষ্ট দিয়ে বোঝাতে চায় ভালোবাসার মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয়। আপনাকে সে কয়েকদিনের মধ্যেই মেনে নিত, কিন্তু আপনি তার নিজের হাতে শেষ করে দিলেন। মিমির কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে ভিজে বসে পড়ে। মিমি আবারও বলে, আজকে আমার চোখে কি যেন পড়েছিল, খুব ব্যথা করছিল। আমি নীলকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে আসি। নীল টিস্যু দিয়ে আমার চোখের পোকা বের করে দেয়। আর আপনি এসে চর মেরে কথা শুনিয়ে দিলেন, এখনও সময় আছে, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন। সেটা যে কোনো উপায়ে করতে পারেন, হয়তোবা আপনার কষ্ট হতে পারে, তবুও চেষ্টা করুন। কেননা একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। বলেই মিমি সেখান থেকে চলে গেল। সামিয়া বিজে বসে কান্না করতে থাকে। নেহা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার সাথে জরুরি কথা ছিল। স্যার বলে, বলো। আমি বললাম, স্যার আমি আজকেই ঢাকা ব্যাক করব। স্যার অবাক হয়ে বলে, কেন? আমি বললাম, স্যার কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর সেখানে আমি না থাকলে হবে না। স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না। আমি বললাম, ঠিক আছে স্যার, আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখবেন। স্যার বলে, ঠিক আছে, কখন যাবে? আমি বললাম, 8টার ফ্লাইটে যাব। স্যার বলে, ওকে। স্যারের রুম থেকে এসে ব্যাগ প্যাক করতে লাগলাম। ততক্ষণে সবাই বিচ থেকে চলে এসেছে। আমাকে প্যাক করতে দেখে ইকবাল বলে, নীল কোথায় যাবি? প্যাক করছিস কেন? আমি বললাম, ঢাকা যাব। ইকবাল অবাক হয়ে বলে, কেন? আমি বললাম, অফিসে জরুরি মিটিং আছে, আর নেহাকে একটু দেখে রাখিস। ইকবাল বলে, আচ্ছা ঠিক আছে। আমি নেহাকে ফোন দিয়ে বাইরে আসতে বললাম। নেহা বাইরে এসে দেখে অবাক, কারণ আমি লাখিস নিয়ে বের হয়েছি। আমাকে এই অবস্থায় দেখে বলে, ভাইয়া তুমি কোথায় যাবে? আমি বললাম, আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে তো, তাই আমাকে যেতে হবে। নেহা বলে, না গেলে নয়। আমি বললাম, না রে বোন, যেতেই হবে, আর আমার আম্মুকে একটু দেখে রাখিস। এমন সময় সামিয়া মিমকে নিয়ে আমার কাছে আসলো। সামিয়া আমাকে এইভাবে দেখে অবাক। আমি আমার মেয়েকে কোলে নিয়ে বললাম, আম্মু তুমি আমার সাথে যাবে নাকি তোমার আন্নির সাথে থাকবে? মিম বলে, আন্নির সাথে। তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি ঢাকায় যাব আম্মু। মিম বলে, ও। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে যাই, আর নেহা মিমকে দেখে রাখিস। নেহা বলে, ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যেও। আমি আচ্ছা বলে লাগেজ হাতে নিয়ে যেই না এক কদম ফেলবো, ঠিক তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে সুযোগ দাও। আমি কিছু না বলে পা ছাড়িয়ে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে পা বাড়ালাম বিমানবন্দরের উদ্দেশ্যে। সামিয়া মনে করেছে আমি ওর উপর রাগ করে চলে যাচ্ছি। পরে নেহার থেকে সব শুনে শান্ত হয়। আমি ঢাকায় এসে পরের দিন মিটিং অ্যাটেন্ড করে ওদের জন্য অপেক্ষা করতে থাকি।
ওরা আসতে আরও 2 দিন সময় আছে। এই সুযোগে রাজশাহী গিয়ে মাকে দেখে আসলাম। আজ ওরা ফিরবে, তাই আমি কলেজে গিয়ে আগে থেকে অপেক্ষা করছি। কারণ সব বাস কলেজে এসে থামবে, তারপর কলেজ থেকে যার যার বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সব বাস এক এক করে কলেজে প্রবেশ করে। সবার সাথে দেখা করে কথা বলে বাসায় আসলাম। সামিয়াকে দেখেছি, বেচারির মুখটা শুকিয়ে গেছে। এভাবে কেটে গেল আরও কয়েকদিন। সামিয়ার সাথে তেমন কথা হয় না, শুধু একজন অপরজনকে দেখা ছাড়া আর কিছুই হয়নি। এভাবে আরও 2 সপ্তাহ কেটে গেল। রাতে মিম, নেহা আর আমি একসঙ্গে ডিনার করছি। মিম আমার কোলে বসে, আমি হাতে তুলে খাইয়ে দিচ্ছি। নেহা বলে, ভাইয়া একটা কথা বলার ছিল। আমি বললাম, কি বল। নেহা বলে, আসলে ভাইয়া সামিয়া ম্যাম যে বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হচ্ছে, এখন থাকার জন্য একটা বাসা খুঁজছে। আমি বললাম, তো? নেহা বলে, আমি বলছি কি তাকে আমাদের বাসায় রেখে দেই, তাতে করে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে, আর মিম তার মামুনিকে কাছে পাবে। নেহার কথা শুনে প্রথমে আমার খুব রাগ হলো, তারপরও আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই? নেহা বলে, না। আমি বললাম, তাহলে এসব কথা আর বলিস না। নেহা বলে, প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি বললাম, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে চলে আসি। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, কেন সামিয়া, কেন কেন তুমি আমার সেই পুরনো কষ্টগুলো মনে করিয়ে দিচ্ছ? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম। কোথা থেকে তুমি এসে আবার তোমার সেই মায়ায় জড়িয়ে ফেললে? যে মায়ার কাছে আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল। আমি তো সব কিছু ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার সে একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীন হলাম, কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করছো কেন? হয়তোবা তুমি মনে করেছো আমি কিছুই বুঝতে পারিনি। মনে মনে হেসে উঠে বললাম, দেখি তুমি কতদূর দৌড়াতে পারো। ওইদিকে নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতেই ওর ফোনটা বেজে উঠল। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়া ফোন দিয়েছে। নেহা রিসিভ করে সালাম বিনিময় করে বলে, কেমন আছো ভাবি? সামিয়া সালামের উত্তর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাইয়া কি বলল? নেহা মন খারাপ করে বলে, আসলে ভাবি, ভাইয়া তো রাজি হচ্ছে না। সামিয়ার উৎসাহটা নিমেষেই দমে গেল। সে মনে করেছিল আমি তাকে বাসায় আসতে দেব, কোনো আপত্তি করব না, কিন্তু এখন তার উল্টো। সামিয়া গম্ভীর সুরে বলে, ও। নেহা বলে, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। সামিয়া কান্নাজড়িত গলায় বলে, কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। নেহা বলে, প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করছি। সামিয়া বলে, প্লিজ নেহা, তুমি কিছু করো। নেহা বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। সামিয়া বলে, আচ্ছা, পরে কথা বলবো। এই বলে ফোন কেটে দেয়। নেহার সাথে কথা বলে সামিয়া চিৎকার করে কান্না করতে লাগলো। সামিয়ার মনে হচ্ছে সে নীলকে হারাতে যাচ্ছে, বড্ড বেশি ভালোবাসে সে নীলকে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদান সবচেয়ে বেশি। নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায়, আর এর জন্য তার ভাইকে রাজি করাতে হবে, কিন্তু কিভাবে। একটু পরে মনে পড়লো তার ভাই তো তার কান্না আর কষ্ট সহ করতে পারে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেল। অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তারাদের খেলা দেখে রুম এসে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। সকালে নাস্তা করতে বসে আমার মেয়ের সাথে গল্প করছি। মানে ট্যুরে গিয়ে কি দেখলো, ওর মামনি কি খাওয়ালো, কি বললো, এসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও নেহা আসছে না। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার আন্নিকে ডেকে নিয়ে আসো তো। মিম বলে, আচ্ছা বাবাই। কিছুক্ষণ পর মিম একাই ফিরে আসলো। আমি বললাম, আম্মু, তোমার আন্নি কোথায়? মিম বলে, বাবাই, আন্নি রাগ করেছে, খাবে না বলল। আমি বললাম, রাগ করেছে মানে? চলো তো আম্মু, কি হয়েছে দেখি। আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি নেহা বালিশে মুখ গুজে কান্না করছে। আমি নেহার মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে আপু তোর, কান্না করছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করেই যাচ্ছে। এইবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? নেহা বলে, আমি কারোর বোন না, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না, কেউ আমার কথা শোনে না, আমি কারোর কেউ না। আমি মনে মনে বললাম, ও এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুচকি হেসে নেহার কপালে একটা চুমু খেয়ে বললাম, বল তুই কি চাস? নেহা বলে, ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, যা। নেহা বলে, সত্যি? আমি বললাম, হুম। এবার ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে কলেজে যাব। নেহা বলে, ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে মনে হাসছি আর বলছি, সামিয়া, তুমি আর কত কি করবে? আমার সহজ সরল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে নিজের স্বার্থ হাসিল করার জন্য। নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম। নইলে আমার মা হারা বোনটা কষ্ট পাবে, আর সে কষ্ট পেলে তার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না।
তবে সামিয়া, তুমি যখন আমার বাসায় আসতে চাইছো, থাকতে চাইছো, তাহলে বেশ, তুমিও প্রস্তুত থাকো আমার অমানসিক অত্যাচার সহ করার জন্য। তারপর তিনজন একসাথে নাস্তা করে কলেজে গেলাম। কলেজ শেষ করে বাসায় ফিরলাম। সন্ধ্যার দিকে সামিয়া তার ব্যাগপত্র নিয়ে আমাদের বাসায় আসে। আমি তাকে দেখেও না দেখার ভান করে উপরে চলে যাচ্ছিলাম। হঠাৎ সামিয়া যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি তো এক কথায় হকচকিয়ে গেছি। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।